অর্থনীতির স্থবিরতা কাটাতে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ সরকারের। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। যাচাই বাছাই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ঢালাও মামলা। ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা। আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তা তদন্ত করে দেখবেন। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন নামঞ্জুর করল ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি এলজিআরডি প্রতিমন্ত্রীর। বললেন, দুর্ভোগ লাঘবে এবার আগেভাগে পদক্ষেপ নিচ্ছে সরকার। নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেসের অফিস ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ভাঙচুর। ফল ঘোষণার পর থেকে দুপক্ষের অন্তত 4 জন নিহত। হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন। আর কোনো সংকট হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। 15 লাখ ডোজ ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। যুদ্ধবন্ধে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান, যুক্তরাষ্ট্র, এক্সিওসের প্রতিবেদন। নিষেধাজ্ঞা শিথিল আর জব্দকৃত অর্থ ছাড়ে স্থগিত থাকবে ইউরেনিয়াম কার্যক্রম। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার, আর এজন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনা নিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা। ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 1 বছর থেকে 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে, জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি এই লাইবিলিটি আমার না, আমি এই লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও বন্ধ হয়েছে অনেক কারখানা। কর্মসংস্থান তৈরিতে এসব কারখানা আবারও চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, উদ্যোগ ভালো, তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। সব কারখানা অর্থের অভাবে বন্ধ হয়নি।
অনেক উদ্যোক্তা কারখানার নামে ঋণ নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। পাচারের অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। ব্যবসা বন্ধ হয়েছে সত্যি, তার মধ্যে কেউ কেউ হয়তো অর্থের অভাবে বন্ধ হয়েছে, ব্যবসা দক্ষতার সাথে চালাতে পারছে না। আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাবে ব্যবসা করতো, সেই রাজনৈতিক প্রভাব আর নাই, এটাও সত্যি। এই বন্ধ কারখানা চালু করার, রিস্টার্ট করার ফান্ডটা সত্যিকার অর্থে জেনুইন এন্টারপ্রেনার, রেপুটেড এন্টারপ্রেনার, কোনো ধরনের ব্যাড ট্র্যাক রেকর্ড নাই, উইলফুল ডিফল্ট নাই, এবং সত্যিকার অর্থে শুধু ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো বা কনসেশনাল ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো, তাদের দিকে যদি ডাইরেক্ট করা হয় আমার মনে হয় এটা ভালো সুফল দিতে পারে। মেশিনারি কি অবস্থায় আছে, এগুলোর আমার আপগ্রেডেশন লাগবে কি না, অ্যান্ড সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের অনেকের নাই। সো আমাদের উই হ্যাভ টু পসিবলি অ্যাপয়েন্ট এ কনসালটেন্ট টু অ্যাসেস দ্য কন্ডিশন অফ দ্য ফ্যাক্টরিজ বিফোর ইট গেটস ওপেন। এই বেশ কতগুলো স্টেপ আছে, সো আজকে বললে কিন্তু কালকে আমি রিওপেন করতে পারবো না। বন্ধ কারখানা চালুর উদ্যোগের সুফল যেন শুধু প্রভাবশালীরা না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। দুপুরে সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8টি মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের মোট স্থল সীমান্তের সবচেয়ে বড় অংশ। রাজ্যটির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজনৈতিক উত্তাপ চরমে, যে আছে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। অবশ্য উদ্বেগের তেমন কিছু দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে সীমান্ত এলাকায়। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সমাপনী দিনে দুপুরের এই সেশনে জুলাই আন্দোলন পরবর্তী সারা দেশে হওয়া মামলা যাচাই বাছাইয়ে ডিসিদের নির্দেশ দেন মন্ত্রী। একই সাথে আওয়ামী লীগ আমলে হওয়া রাজনৈতিক মামলাগুলোও যাচাই বাছাইয়ের পর আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারের কথা বলেন তিনি। জমা না পড়া 10,000 লাইসেন্সকৃত অস্ত্র বাজেয়াপ্ত এবং মামলার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। যাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। বিকালের সেশন ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দুদকের সাথে। তথ্যমন্ত্রী জানান, তথ্য অধিকার নিশ্চিতে কমিশন গঠনে মনোযোগ দিচ্ছে সরকার। গণমাধ্যম নীতিমালার কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। গণমাধ্যমের সমস্যাটা অনেক ব্যাপক, কেননা গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবে। সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। সো এই একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি। এর আগে সকালের দুটি সেশনে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প, সামাজিক কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আসে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও
স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। মন্ত্রীরা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সরকারের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দূরত্ব কমবে, বাড়বে কাজের গতি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হবে আগামী 14 মে। অনারেবল ট্রাইব্যুনালের কাছে বলেছি যে লর্ডশিপ এই মামলার ন্যায় বিচারের জন্য, এটা ন্যায় বিচার হোক আমিও চাই, প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ ছিল। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সামনেই ঈদুল আজহা, উৎসব নির্বিঘ্ন করতে গ্রহণ করা হচ্ছে সব ব্যবস্থা। কোরবানির পশু বা হাট নিয়ে প্রতিবারই ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। দুর্ভোগ লাঘবে এবার আগেভাগেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে। এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। বিনা ভোটে সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার। কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। জানান, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। এ সময় ডিএনসিসি প্রশাসক বলেন, উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টি ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন। 5টি গরুর হাট এখনো শিডিউল কিনেছে, ড্রপ হয়নি। 11 তারিখে একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আশা করছি নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবেই গরুর হাট আগামী কোরবানি এবং আমাদের ঢাকাবাসী গরুর হাটগুলোতে তাদের ইচ্ছে মতো এবং স্বাচ্ছন্দ্যে গিয়ে গরু কিনে তারা কোরবানি করতে পারে। তারা জানান, রাজধানীতে পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য যথাযথ পরিকল্পনাও নেওয়া হয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 3 দিনের চীন সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ বেইজিংয়ে চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC এর চেয়ারম্যান
ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ চীন সমন্বিত কৌশলগত সহযোগিতা, অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করে। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখনও উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। বাড়ছে হতাহতের সংখ্যা। জয়ের পর বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িঘর। দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলাফল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। সহিংসতা ঠেকাতে গিয়ে আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে জড়ো হন বিজেপি সমর্থকরা। সদল বলে দখলে নেওয়া হয় তৃণমূলের এই পার্টি অফিস। দাবি ওঠে কার্যালয়ের নাম বদলের। ছিল বিকাশ ভবন ছিল, এখন আমরা রাম ভবন করতে চাই। আমরা এটাকে দখল করে আজকের সমস্ত ফ্ল্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে আমরা তালা চাবি মেরেছি। সোমবার ফলাফল প্রকাশের পর থেকেই কলকাতা, কোচবিহার, হাওড়া ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিজেপি সমর্থকরা। দলটির নেতাকর্মীদের বাড়িতেও হামলা হয়। বিভিন্ন এলাকায় মোটর বাইক নিয়ে রোড শো করে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অত্যুৎসাহী মানুষের মধ্যে কিছু দুষ্কৃতী ঢুকে বিভিন্ন জায়গায়, যাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই, বিভিন্ন জায়গায় ঢুকে এইরকম পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিস দখল, এইসব জিনিস করছে। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে বিজেপি তৃণমূলের সহিংসতা ঠেকাতে গিয়ে থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে জয়ের পরই এমন সহিংসতা চালাচ্ছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, নির্বাচনে হেরে বিজেপির বদনাম করতে অপচেষ্টা চালাচ্ছে তৃণমূল। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে 6 শতাধিক মানুষকে আটক করেছে পুলিশ। যে কোনো মূল্যে সহিংসতা বন্ধের আশ্বাসও দিয়েছে। আমি সবাইকে আপিল করবো যে আপনারা শান্তি ব্যবস্থা বুঝিয়ে রাখবেন এবং রিউমার মঙ্গলিং হবে, বিভিন্ন রকম গল্প গুজব উঠবে, ওগুলো কান দেবেন না। যদি কোনো সমস্যা হয় আপনি পুলিশকে যেরকম ভোটের দিন আমরা অনেক কল পেয়েছি ওই রকমই কল করবেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজেপি তৃণমূল উভয় দলের একাধিক কর্মী নিহতের খবর সামনে এসেছে। 24 ঘন্টায় কলকাতাতেই হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে 4 জন। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থার ধীরগতির কার্যক্রম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, জ্বালানি সংকট নিরসনে গ্যাস ও তেল উত্তোলনে 3 মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পরিকল্পনা নিয়েছে সরকার। দেশের সামষ্টিক অর্থনীতি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কাজ করছে সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। তারা যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায় এবং এটা একটা অন্যতম প্রধান একটা সমস্যা। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি বলেন, দ্রুতই একনেকে উপস্থাপন করা হবে প্রকল্পটি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, 180 দিনের করণীয় নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, যেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর ও 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক
সমীক্ষা প্রায় সম্পূর্ণ। এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ। সমাজে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তা পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিরন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ কিভাবে পলিসিগতভাবে উন্নতি করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনের সাথে কাজ করবে সরকার। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছে সরকার। উপদেষ্টা বলেন, দেশের সকল শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে লার্নিং উইথ হ্যাপিনেস কালচার গড়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। আমাদের সোসাইটিতে ভ্যালুজের যে অবক্ষয় ঘটেছে, এটা ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুজকে এখন থেকে আপহোল্ড করতে হবে থ্রু দিস অর্গানাইজেশন। গেল 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 জন শিশু। এ নিয়ে সর্বমোট 324 শিশুর মৃত্যু হলো। এই পরিস্থিতির মধ্যে আজ হামের 15 লাখ ডোজ ভ্যাকসিনের একটি চালান এসেছে দেশে। ছোঁয়াচে রোগটির প্রকোপ মোকাবেলায় দ্রুত এই পদক্ষেপ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের মধ্যে 10টি রোগের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। দেশে হাম ও রোগটির উপসর্গ নিয়ে এরই মধ্যে মারা গেছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় সরকার। সংকট কাটাতে 24 দিনের মাথায় হাম রুবেলা সহ 10 ধরনের ভ্যাকসিন এসেছে দেশে। ইউনিসেফের সহায়তায় বেলা 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভ্যাকসিনের প্রথম চালান। নিজে উপস্থিত থেকে চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আজ 15 লাখ ডোজ হামের টিকা পৌঁছেছে দেশে। রোববারের মধ্যে 10 ধরনের আরও 1,08,00,000 ডোজ ভ্যাকসিন আসবে। প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে তৈরি হবে না টিকার সংকট। কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। চলমান টিকাদান কর্মসূচির সংকট নিরসন করবে এসব ভ্যাকসিন, জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, 90% বেশি শিশু টিকাদানের আওতায় এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকিরাও আসবে কর্মসূচির আওতায়। গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশনের কাভারেজ হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চালানটি জরুরি ভিত্তিতে আনা হয়েছে। হাম রুবেলা ও পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও দেশে পৌঁছেছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের 192টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই 12টি সিটি কর্পোরেশন এবং 23টির পৌরসভার এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এতে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, চাকরিতে বহাল রাখা হবে সবাইকে। এতে বাড়বে স্বাস্থ্যসেবার মান। লাভলি বিথের রিপোর্ট। কম খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 28 বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে 192টি নগর স্বাস্থ্য ও মাতৃসদন কেন্দ্রে প্রায় 90%ই পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। ক্রিটিক্যাল অবস্থা, অনেক রোগীদের সেবাটা পাওয়া যায় না। ওইটা যদি আরেকটু উন্নতি করা হয় আরো ভালো হবে। আর একটু যদি আরেকটু সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, আশেপাশের
লোকজন সবাই যাতে দূরে যেতে না হয়, যে কোনো সমস্যা হলে এনিতে টাইম যাতে এটা খোলা থাকে। গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের শুধু সিজারিয়ান সেকশন কাজটা বন্ধ। সব টেস্ট কিন্তু আমাদের দ্বারা করা পসিবল হয় না। এখানে আমাদের কিছু কিছু টেস্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সিভিল সার্জনের অধীনে এগুলো যদি তারা চালুর ব্যবস্থা করেন, তাহলে পরিত্যক্ত ভবনগুলি তারা মেরামত করে বা সংস্কার করে পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তরিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তারা সংস্কার করে নিয়ে এখানে ফ্রি ওষুধ দেবে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং এই কর্মসূচিতে 192টি হেলথ কেয়ার চালুর মাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব বলে আমি মনে করি। এই সেন্টারগুলোতে কাজ করছেন প্রায় 4382 জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। কারো কারো চাকরির বয়স 20 থেকে 25 বছর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও চাকরি নিয়ে শঙ্কায় তারা। আমরাও চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাক, সেটা আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে নিয়ে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, প্রশিক্ষিত জনবল আছে, তারা এই সেবায় থাকলে এই সেবার মান আর উন্নত হবে। 3 মাস পর পর আমাদের বেতন দিত, এই সিস্টেমটা যাতে আর না থাকে আর কি। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই থাকবে বর্তমান জনবল। আমরা সিদ্ধান্ত দিয়েছি সিটি কর্পোরেশনগুলোতে যে তাদের এই স্টাফগুলোকে তারা তাদের ওই সমস্ত ছোট ছোট হসপিটাল এবং টিকাদান কেন্দ্রকে অ্যাকোমোডেশন করবে। তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের স্টাফ হিসেবে তাদের বেতন থাকবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে প্রকল্পটি। এখন দেখার অপেক্ষা এতে করে বিদ্যমান সংকট কাটে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে 5 জেলায়। বজ্রাঘাতে প্রাণ গেছে 7 জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন এক কৃষক। দুপুরে উপজেলার বদি জামালপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় জমির ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন ওবায়দুল হক। হঠাৎই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর পড়ে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লালমনিরহাটেও ভুট্টা খেতে কাজ করার সময় বজ্রাঘাতে মারা যান এক কৃষক। নাটোরের লালপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। জামালপুরে বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া নওগাঁয় আলাদা 2টি স্থানে বজ্রপাতে প্রাণ গেছে আরও 3 জনের। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে তার আগে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী বিনিয়োগ পরিকল্পনা জানা জরুরি, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে বিজিএমইএর এক সেমিনারে যোগদান তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, লজিস্টিক ও বন্দর সেবা বাড়াতে কাজ করছে সরকার। স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে গত 2 দশকে ইউরোপের বাজারে দাপট দেখিয়েছে বাংলাদেশ। 2010 সালে যেখানে মার্কেট শেয়ার ছিল মাত্র 7%, সেটা এখন উঠে এসেছে 21 ভাগে। পেছনে পড়েছে চীন। তবে এলডিসি উত্তরণে আলোচনা শুরুর পর অঞ্চলটিতে রপ্তানি নিয়ে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ। কেননা এর পর দিতে হবে বাড়তি শুল্ক। টেনশন আরও বাড়ায় প্রতিবেশী ভারতের সাথে ইউরোপের এফটিএ। যদিও গেল মাসে বাংলাদেশের সাথে সই হওয়া পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন চুক্তি পিসিএ বলছে বাণিজ্যের সম্ভাবনা এখনো হারিয়ে যায়নি। বুধবার সকালে সার্কুলার ইকোনমি নিয়ে বিজিএমইএ আয়োজিত সেমিনারে এসব আলোচনা উঠে আসে। সংগঠনের সভাপতি বলেন, পোশাক খাতে একই ফ্যাব্রিক ও বর্জ্য রিসাইকেল করে পুনরায় ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু দেশে এটি নিয়ে কোনো নীতিমালা নেই। বাংলাদেশের পোশাক খাতে 6000 টন বর্জ্য তৈরি হয়, যেটি ঝুট হিসেবে বেশি পরিচিত। এর মাত্র 5% সঠিকভাবে রিসাইকেল হয়। তাই এসব পুনর্ব্যবহার এখন বড় মাথা ব্যথা। এলডিসি উত্তরণের আগে এসব ইস্যুতে সঠিক সিদ্ধান্ত দরকার, কেননা বিদেশি ক্রেতারা বারবার পরিবেশ বান্ধব হবার তাগিদ দিচ্ছে। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বাংলাদেশের এলডিসি উত্তরণের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। বলেন, ইউরোপের মানদণ্ড নিয়ে নিশ্চয়তা পেলে বাংলাদেশের সাথে এফটিএ করতে বাধা নেই। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার প্রস্তাব পেয়েছে ইউরোপ, কিন্তু তার আগে এলডিসির সহজ উত্তরণ নিশ্চিত করা জরুরি। বিনিয়োগের পরিবেশ নিয়ে কাজ করা উচিত সবার আগে। একই সাথে আঞ্চলিক বাণিজ্যে যে কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত পরিহারের আহ্বান জানাবো আমরা। এ সময় বাণিজ্যমন্ত্রী আবারও জানান, এলডিসি উত্তরণের আগে লজিস্টিক ব্যয় কমানোর বিকল্প নেই। সমুদ্র বন্দরে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে বিদেশিদের। To make this country more investable, we are going to heavily deregulate, simplify the process.
বিনিয়োগ সহজ করতে সব দপ্তরে অতি নিয়ন্ত্রণ কমাতে চায় সরকার। পাশাপাশি লজিস্টিক ব্যয় গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্থাৎ 10% নামিয়ে আনা জরুরি। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ডেনমার্কের কোম্পানিকে আনা হয়েছে। এখানকার অন্য কাজেও আমরা অভিজ্ঞদের নিয়ে আসতে চাই। 25-26 different borders. গেল বছর ইউরোপে প্রায় $21 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। Logistic to GDP ratio. তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো অপরিশোধিত তেলের চালান এলো বাংলাদেশে। সৌদি আরব থেকে আনা 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি দুপুরে কুতুবদিয়া পৌঁছে। ফলে তেল সংকটে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারিতে আবারও পরিশোধন কার্যক্রম শুরু হচ্ছে 8 মে থেকে। বুধবার বেলা 12:15টার দিকে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমটি নিমেনিয়া। জাহাজটিতে আছে সৌদি আরব থেকে আনা 1 লাখ টন অপরিশোধিত তেল তথা ক্রুড অয়েল। ইরান যুদ্ধের জেরে গত 18 ফেব্রুয়ারির পর ক্রুড অয়েলের আর কোনো চালান আসেনি। ফলে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে 14 এপ্রিল থেকে উৎপাদন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। নতুন চালান আসায় 8 মে থেকে পুরোদমে উৎপাদন শুরুর আশা বিপিসির। টার্গেট দিয়েছি 8 তারিখে, আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। হরমুজ প্রণালী ঘিরে সংকট সৃষ্টি হলে বিকল্প দেশ থেকে এবং বিকল্প পথে তেল আনার পরিকল্পনার কথা জানান বিপিসি চেয়ারম্যান। যে কোনো ফুয়েলের ক্ষেত্রে সম্ভাব্য যত রকমের বিকল্প এবং বিকল্প সোর্স আছে সেগুলির ব্যাপারে কাজ করছে। জাহাজ ঠিক করার জন্য আমাদের বিএসসিকে আমরা বলেছি। অন্তত 3 মাসের জ্বালানি মজুদ রাখতে চাই বিপিসি। এজন্য আরব আমিরাত থেকে 1 লাখ টন ক্রুড অয়েলের আরও একটি চালান 1 সপ্তাহের মধ্যে দেশে আসার কথা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন 8,000 টাকার বেশি অফার। পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘ অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাঝে নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়েই এটি টিকে আছে। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মিরাডেনের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক। তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারে অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমরা একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এটা খুবই কাজে দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয়ের যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখাই দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল লরি, ওইটা লাগছে লাগা পরে ভেঙে গেছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টির সংস্কারের দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধ বন্ধে সমঝোতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান যুক্তরাষ্ট্র। একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদন বলছে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড়ের বিনিময়ে সাময়িকভাবে ইউরেনিয়াম কার্যক্রম স্থগিত রাখতে রাজি তেহরান। এর আগে ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি করে হরমুজে প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প।
পেন্ডুলামের মতো দুলছে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। বারবার ইতিবাচক ইঙ্গিত দিয়েও স্থায়ী সমাধান নেই। এই অবস্থায় এবার আশার বাণী এলো যুক্তরাষ্ট্রের তরফে। ইরান যুদ্ধ বন্ধে একটি সমঝোতার দ্বারপ্রান্তে ওয়াশিংটন, আর পরমাণু ইস্যুতেও নতুন করে আলোচনা শুরুর জন্য বোঝাপড়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে দুদেশ। বুধবার একাধিক মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, 1 পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক নিয়ে চুক্তির প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে দুপক্ষের আলোচনা। দুদিনের মধ্যে ইরানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সাড়া পেলে সমঝোতা আসা ওয়াশিংটনের। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তিতে দুদেশের পক্ষ থেকেই রয়েছে বেশ কয়েকটি শর্ত, যার মধ্যে আছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের মতো বিষয়। এর বিনিময়ে তেহরানের উপরে থাকা নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র, ফেরত দেবে জব্দকৃত কয়েক মিলিয়ন ডলার বা সম্পদ। এছাড়া হরমুজ প্রণালীতে থাকা কিছু বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়েও একমত হতে পারে দুপক্ষ। এক্সিওসের প্রতিবেদনে থাকা তথ্য রয়টার্সের কাছে নিশ্চিত করেছেন মধ্যস্থতার দায়িত্বে থাকা এক পাকিস্তানি কর্মকর্তাও। বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া সর্বোচ্চ পর্যায়ের সমঝোতা। এর আগে মঙ্গলবার ইরানের সাথে কূটনৈতিক তৎপরতায় অগ্রগতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে কারণে পাকিস্তানের অনুরোধে আপাতত সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ওয়াশিংটনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই সেখানে উপস্থিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেশ জটিল কূটনৈতিক পরিস্থিতিতে আলোচনার টেবিলে বেইজিং। ধারণা করা হচ্ছে, একদিকে ওয়াশিংটনের চাওয়া হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের উপর চাপ দেবে চীন, অন্যদিকে মার্কিন চাপে বেইজিং যাতে কোনো ধরনের ছাড় দিতে রাজি না হয় তা নিশ্চিতের চেষ্টা করবে ইরান। রেজবানা সাইমা, যমুনা নিউজ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানায়, কনসুলেটের কর্মী ও কূটনীতিকদের নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এখন থেকে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেই খাইবার পাখতুনখোয়া প্রদেশের সকল কার্যক্রম পরিচালনা করা হবে। আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশটিতে নিয়মিতই ঘটে সন্ত্রাসী হামলার ঘটনা। পাকিস্তানের অভিযোগ, আফগান সরকারের মদতে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী চালায় এসব হামলা। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।